বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, বিবিএস পাস দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাস মহিলা কলেজ চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের পড়াবো বাংলাদেশের কর বিধি বই থেকে কৃষি আয় সংক্রান্ত পড়া। কৃষি আয় কাকে বলে, কৃষি আয়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণী বিভাগ, অকৃষি আয় কি, আংশিক কৃষি ও আংশিক ব্যবসায়িক আয় কি, অকরধার্য কৃষি আয় কি, কৃষি আয় গণনায় অনুমোদনযোগ্য খরচগুলো কি কি ইত্যাদি। কৃষি আয় 1984 সালে আয়কর অধ্যাদেশে 20 ধারায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থিত এবং কৃষিকার্যে ব্যবহৃত ভূমি হতে যে সকল আয় পাওয়া যায় সেগুলো হচ্ছে কৃষি আয়। কৃষি আয় এর ভূমি বাংলাদেশে অবস্থিত কৃষিভূমি হতে কৃষিকাজের দ্বারা অর্জিত বা প্রাপ্ত আয়। কৃষিপণ্য বিক্রয়যোগ্য করার জন্য যে সাধারণ প্রক্রিয়ার প্রয়োজন হয়, উক্ত প্রক্রিয়া হতে কৃষকের আয়। অর্থাৎ কৃষিভূমি হতে কৃষিকার্যের মৌলিক যে প্রক্রিয়া, জমি চাষ করতে হবে, বীজ বপন করতে হবে, এবং সেই জমি বাংলাদেশের ভিতরের জমি হতে হবে। কৃষক কর্তৃক ভূমি হতে ফসল বিক্রয় করে যে প্রাপ্ত আয়, কৃষক কর্তৃক ভূমি হতে ফসল বিক্রয় করে প্রাপ্ত যে আয়গুলো আছে। কৃষিভূমি অন্য কোনো ব্যক্তিকে কৃষিকার্যের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থের বিনিময়ে ব্যবহারের অধিকার মঞ্জুরের মাধ্যমে যে আয় প্রাপ্ত হয় তা হচ্ছে কৃষি আয়। কৃষকদের অধিকারে আছে এবং কৃষিপণ্য বিক্রয়যোগ্য করার প্রক্রিয়াকরণে ব্যবহৃত দালান হতে আয়। কৃষি আয়ের বৈশিষ্ট্য কি? কৃষি আয় হচ্ছে 1984 সালে আয়কর অধ্যাদেশের 2-1 ধারায় প্রদত্ত কৃষি আয়ের সংজ্ঞা এবং 26 ধারা বিশ্লেষণ করে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় হচ্ছে সেগুলো হচ্ছে কৃষি আয় কৃষিভূমি হতে অর্জিত হতে হবে এবং কৃষিকার্যের মৌলিক প্রক্রিয়া, যেমন জমি চাষ, বীজ বপন ইত্যাদির মাধ্যমে হতে হবে। অর্থাৎ চাষ করে সেই চাষের উৎপাদিত ফসল বিক্রি করে যে আয় হবে সেটাই হচ্ছে কৃষি আয়। এবং সেই জমি যেখানে কৃষি কাজ করা হবে বাংলাদেশে হতে হবে, অর্থাৎ বাংলাদেশের ভূমি হতে যে আয় হবে সেটা হচ্ছে কৃষি আয়। কৃষিভূমি সংলগ্ন এবং কৃষিকার্যে ব্যবহৃত দালান হতে প্রাপ্ত আয়। কৃষি যন্ত্রপাতি হস্তান্তর বা বিক্রয়তে অর্থ হতে উৎপন্ন আয়। চা, রাবার, তামাক, চিনি এই জাতীয় পণ্য মৌলিক সরাসরি উৎপাদনকারী হিসেবে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করলে তা আংশিক কৃষি আয় হিসেবে গণ্য হবে। এই আয় নগদে বা পণ্যের আকারেও হতে পারে। কৃষি আয়ের শ্রেণী বিভাগ, অর্থাৎ কৃষি আয় কি কি ধরনের কৃষি আয় আছে। আয়কর অধ্যাদেশের 26 ধারা মতে কৃষিভূমি হতে কৃষিকার্যের দ্বারা অর্জিত আয় কৃষি পণ্য বিক্রয়যোগ্য করার জন্য যে সাধারণ প্রক্রিয়ার প্রয়োজন, উক্ত প্রক্রিয়ার আয়। ফসল বিক্রয় হতে আয়। কৃষিভূমি অন্যকে অর্থের বিনিময়ে কৃষিকাজের উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়ে যে আয় হয় সেটাও কৃষি আয়। কৃষিকাজ, কৃষকের বাসগৃহ বা কৃষি পণ্যের গুদাম উপলক্ষে কৃষি জমির উপরে বা অতি সন্নিকটে অবস্থিত দালান হতে উদ্ভূত হয়। অর্থাৎ একটা দালান আছে, তার মধ্যে কৃষকের ধান, গম যা উৎপাদিত পণ্য রাখা আছে, সেই বিল্ডিংয়ের যে আয় দালানের, সে আয় গোডাউন ভাড়া। তাহলে আমরা বলতে পারি
কৃষি আয়ের অন্তর্ভুক্ত কি কি হবে? সেগুলো হচ্ছে কৃষিকার্য বা গবাদি পশু পালন করার জন্য প্রতিষ্ঠিত বহুমুখী কৃষি সমবায় সমিতির আয়, চারণভূমির ভাড়া হতে প্রাপ্ত আয়, চারণভূমি যেখানে গরু চড়ানো হয়, ঘাস খাওয়ানো হয় বা কৃষি যে ঘাস উৎপাদিত হয় সেই চারণভূমি ভাড়া দেয়, সে ভাড়া থেকে যে টাকা পাওয়া যাবে সেটা হচ্ছে কৃষি আয়। উৎপন্ন খামারের বিক্রয়জনিত আয়, যাদের খামার আছে তারা সেই খামারে যদি পণ্য উৎপাদন করে, কৃষি পণ্য, সেই উৎপাদিত পণ্য বিক্রি করে সেটা কৃষি আয়। তাল গাছ হতে রস সংগ্রহ করে বিক্রয়জনিত, অর্থাৎ যাদের তাল গাছ আছে তালের রস বিক্রি করে, সেই তাল গাছ সে রস থেকে বিক্রয়জনিত যে আয় টাকা পাওয়া যাবে সেটা কৃষি আয়। মৌচাক হতে মধু সংগ্রহ করে বিক্রয়জনিত আয়, অর্থাৎ যাদের মধুর চাষ করে সেই মৌচাক থেকে মধু নিয়ে সেই মধু বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেটাও কৃষি আয়। ডেইরি ফার্মের আয় যদি করদাতা ফার্মের মালিক হন, অর্থাৎ একটা ডেইরি ফার্ম আছে, সেটা যদি কৃষি আয়ের করদাতা সেই ফার্মের মালিক হলে তাকে কর দিতে হবে। চারণ ক্ষেত্র গো মহিষা দিয়ে খাওয়ানো আয়, উৎপন্ন দুধ প্রক্রিয়াজাত করা হয় সেই আয়। হাঁস মুরগির ফার্মের আয় কিছু শর্ত সাপেক্ষে কৃষি আয় হবে। করদাতা হাঁস মুরগির যদি মালিক হন, অর্থাৎ করদাতা যদি নিজেই প্রতিপালন করেন, করদাতা নির্দিষ্ট জায়গায় ওদের পালন করেন, তার একটা জমি আছে সেখানে করদাতা হাঁস মুরগি পালন করেন, সেই জমির আয়। করদাতা নির্দিষ্ট জায়গায় ওই হাঁস মুরগি লালন পালন করে তার আয়। পুকুরের মৎস্য চাষ হতে আয়, যদি পুকুরে মৎস্য চাষ করা হয় এবং ওই মৎস্য বিক্রয় অর্থ কৃষি আয়ের অন্তর্ভুক্ত আয়। তাহলে তোমরা বুঝতে পারলে কৃষি আয় এর অন্তর্ভুক্ত যে সমস্ত কৃষি পণ্য বা অন্যান্য উপকরণগুলো আছে, জায়গা আছে, ঘর আছে, গোডাউন আছে, যেগুলো কৃষি পণ্য উৎপাদন সংক্রান্ত আয় করা হয় সেগুলো হচ্ছে কৃষি আয়। এখন আমরা জানবো অকৃষি আয় কি। অকৃষি আয়, যেগুলোকে কৃষি আয়ের মধ্যে ধরা যায় না সেগুলো হচ্ছে অকৃষি আয়। সেগুলো হচ্ছে কি কি? বিনা চাষে স্বেচ্ছায় জন্মানো বনের কাঠ, ফসল ইত্যাদি বিক্রয়জনিত আয়গুলো হচ্ছে অকৃষি আয়। লবণ উৎপাদন হতে আয়, লবণটা সাগরে উৎপাদিত হয় সেটা হচ্ছে অকৃষি আয়। গুদামঘর, কলকারখানা বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি হতে প্রাপ্ত আয়। মৎস্য ধরার ব্যবসা, খেয়াঘাট, বাজার, জাহাজ, নগর ইত্যাদি হতে আয়। ইট তৈরির জন্য মাটি বিক্রয়জনিত আয়। মৃৎশিল্প, খনিজ শিল্প, গরুর গাড়ি বা স্টিল ইত্যাদি কার্যে ব্যবহৃত ভূমি বা জমির খাজনা হতে প্রাপ্ত আয়। অন্য কৃষকদের নিকট হতে ক্রয়কৃত কৃষি পণ্য বিক্রয় আয়। সেচ কার্যের জন্য পানি সরবরাহের আয়। প্রজা কর্তৃক প্রদত্ত নজরানা বাবদ প্রাপ্ত আয়। পাথর বিক্রয়, খনি কার্য হতে উদ্ভূত মুনাফা, অর্থাৎ যেগুলি প্রকৃতি দ্বারা সৃষ্ট ফসল সেগুলোর আয়গুলা অকৃষি আয়। নগদ ঋণ প্রদানের জন্য সুদ বাবদ প্রাপ্ত কৃষি পণ্য। কৃষি ম্যানেজার হিসেবে প্রাপ্ত বেতন, কৃষি ম্যানেজার হিসেবে প্রাপ্ত বেতন আয়। অকৃষি আয় ও কতিপয় অকৃষি আয়, এইগুলো হচ্ছে অকৃষি আয়ের উদাহরণ। কিছু কিছু কৃষি আয়ের মধ্যে কিছু কিছু আয় আছে যেগুলো আংশিক কৃষি আয়, আংশিক অকৃষি আয়। সেগুলো হচ্ছে সবসময় না, আংশিক কৃষি ও আংশিক অকৃষি আয় আংশিক ব্যবসায়িক আয়, চা বাগানের আয়, চাটা প্রকৃতি কর্তৃক উৎপন্ন হয়, চা বাগানের আয়
বাংলাদেশে কোনো চা বাগান উৎপাদিত চা বিক্রি হতে প্রাপ্ত আয়ের 60% কৃষি আয়, 40% হচ্ছে ব্যবসায়িক খাতে আয় হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ চা বাগানের আয়টা 60% হচ্ছে কৃষি আয় আর 40% হচ্ছে ব্যবসায়িক আয়। রাবার বাগান হতে হয়, এগুলো সবই একই রকমের। বাংলাদেশে উৎপন্ন রাবার যদি উৎপাদনকারী কর্তৃক দেশে শিল্পজাত করে বিক্রয় করা হয়, তাহলে সেই বিক্রয়িত আয়ের শতকরা 40% ব্যবসায়িক আয়, শতকরা 60% কৃষি আয়। চিনি শিল্পের আয়, যে সমস্ত প্রতিষ্ঠান উহার নিজস্ব জমিতে ইক্ষু উৎপাদন করে এবং চিনি তৈরি করে, সেই সকল প্রতিষ্ঠানের অর্জিত আয় আংশিক কৃষি, আংশিক ব্যবসায়িক। কেননা ইক্ষু উৎপন্ন হয় কৃষিকাজের মাধ্যমে, উক্ত ইক্ষু হতে চিনি উৎপন্ন হয় শিল্প প্রক্রিয়ার মাধ্যমে। এই ক্ষেত্রে ইক্ষুর বাজার মূল্যকে কৃষি আয় হিসেবে গণ্য করা হবে। ব্যবসায়িক আয় গণনায় চিনির বিক্রয় মূল্য হতে ইক্ষুর বাজার মূল্য বাদ দিয়ে আয় গণনা করা হয়। চিনির বিক্রয় মূল্য হতে ইক্ষুর বাজার মূল্য বাদ দিলে সেটা হচ্ছে। তামাক শিল্পের আয়, তামাক শিল্পের মালিক কর্তৃক কৃষি জমিতে তামাক উৎপাদন করে, উহা হতে বিড়ি বা সিগারেট তৈরি করা হলে এবং বিক্রয় করলে উক্ত আয় আংশিক কৃষি আয় এবং আংশিক ব্যবসায়িক আয়। 1984 সনের আয়কর অধ্যাদেশে 26 ধারা অনুযায়ী উল্লেখ যে রাবার, তামাক, চিনি বা অনুরূপ অন্য যে কোনো কৃষিজাত পণ্য যার শিল্প প্রক্রিয়া একান্তভাবে অপরিহার্য, সেক্ষেত্রে উক্ত পণ্য বিক্রয়জনিত আয় সময় সময় গ্যাজেট বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশিত নীতিমালা অনুযায়ী ধরা হবে। অর্থাৎ কখনো কৃষি আয়, কখনো ব্যবসায়িক আয়। চা বাগানের আয় আংশিক ব্যবসায়িক আয়, আংশিক কৃষি, আংশিক ব্যবসায়িক। চা বাগানের আয়, রাবার বাগান হতে আয়, চিনি শিল্প, তামাক শিল্প থেকে আয় সময় সময় এগুলা জাতীয় রাজস্ব বোর্ড প্রচার করে যে কখনো কখনো কৃষি আয়, যে বছর কৃষি আয় ধরা হবে সে বছর কৃষি আয়, বা যে বছর অকৃষি আয় বলা হবে সে বছর অকৃষি আয়। জাতীয় রাজস্ব বোর্ড যদি বলে দিই যে এই বছরের অকৃষি আয়গুলো সব কৃষি আয়, সেইভাবে ধরা হবে। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে অকৃষি আয়, ব্যবসায়িক আয় এসব। কৃষি আয় এর যে খরচগুলো সরকার অনুমোদন দেয়, আমরা সেই খরচগুলো জানবো। অঙ্ক করার সময় আমরা যে কৃষি খাতের আয় থেকে অঙ্ক করব, অঙ্ক করার সময় কিন্তু এই যে অনুমোদনযোগ্য খরচগুলো, এগুলো না জানলে তো আমরা অঙ্ক করতে পারবো না। এগুলো আমাদেরকে শিখে ফেলতে হবে। তোমরা খুব ভালো করে কৃষি আয় কোনগুলোর মধ্যে পড়ে, অকৃষি আয় কোনগুলা, ব্যবসায়িক আয় আমি তো বুঝিয়ে দিলাম, তোমরা আবার পড়বে। তোমরা আমার ক্লাসটা বারবার ফলো করবে, ফলো করলে তোমরা এটা জানতে পারবে। কৃষি আয় যে গণনা অনুমোদনযোগ্য খরচ, যে খরচগুলো সরকার কর্তৃক আমরা যা ইচ্ছা তা, কৃষকেরা যা ইচ্ছা তাকে আমরা খরচ মনে করতে পারি না। কৃষি আয়ের জন্য যে নির্ধারিত খরচগুলো যতটুকু বলা হয়েছে অতটুকুই হচ্ছে কৃষি আয়ের অনুমোদনযোগ্য খরচ। সেখানে 1984 সালের আয়কর অধ্যাদেশের 27 ধারা অনুসারে কৃষিখাতে আয় নির্ধারণের সময় যে সকল খরচাদি মোট আয় হতে বাদ দেওয়া হয় সেগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। সেখানে কি কি থাকবে? ভূমি উন্নয়ন কর, খাজনা। দেশীয় ভূমি সত্ত্ব আইন অনুযায়ী কৃষিকার্যে ব্যবহৃত জমির জন্য সরকারকে প্রদত্ত ভূমি উন্নয়ন কর বা খাজনা অনুমোদিত খরচ হিসেবে মোট কৃষি আয় হতে বাদ যাবে। অর্থাৎ জমির যে একটা খাজনা, তুমি অর্থনীতিতে পড়েছ, যে জমিতে তুমি বসবাস করবা সেটা তোমার জমি হলো, তোমাকে সেই জমির খাজনা সরকারকে দিতে হবে। সেই খাজনা বাদ যাবে মোট আয় থেকে। কৃষক কৃষিকাজ করে পণ্য বিক্রি করে যে অর্থ পেয়েছে সেই অর্থ থেকে খাজনা বাদ যাবে, খরচগুলো বাদ যাবে। এটা হচ্ছে অনুমোদনযোগ্য। অনুমোদন বলতে সরকার কর্তৃক অনুমোদিত, সরকার অনুমোদন দিয়েছে সেই জন্য অনুমোদিত কৃষি আয়। স্থানীয় কর, অর্থাৎ যে যে জায়গায় চাষবাস করবে, যে যে জায়গাতে সেখানকার স্থানীয় সরকারের কর দিতে হয়। কৃষিকার্যে ব্যবহৃত ভূমির জন্য প্রদত্ত স্থানীয় কর অনুমোদিত খরচ হিসেবে বিবেচিত, তবে কৃষি আয়ের উপর ধার্যকৃত স্থানীয় কর প্রদত্ত হলে উহা অনুমোদনযোগ্য খরচ হিসেবে
বিবেচিত হবে না। তবে কৃষি আয়ের উপর ধার্যকৃত স্থানীয় কর প্রদত্ত, অর্থাৎ কর যদি ধার্য করে, যদি এটা অনুমোদনযোগ্য হয়, প্রদত্ত হয়, অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত করা যাবে না। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত দিতে হবে ভূমি স্থানীয় কর। ভূমি কর্ষণ ও পশুপালন খরচ। কৃষিভূমি হতে ফসল উৎপাদনের জন্য ভূমি কর্ষণ বাবদ যে খরচ, অর্থাৎ লাঙ্গল চষতে হবে, মেশিন দিয়ে চলবে, সেখানে একটা খরচ আছে, সেই খরচটা লাভের থেকে বাদ দিতে হবে, অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত। আবার পশুপালনের জন্য চারণভূমি যদি ভাড়া করে এবং ঘাস চাষের জন্য যে খরচ হবে, ওগুলো অনুমোদনযোগ্য খরচ, লাভ থেকে বাদ দিতে হবে, কৃষি আয়ের মোট লাভ থেকে বাদ দিতে হবে। প্রক্রিয়া খরচ, অর্থাৎ কৃষি পণ্য বাজারজাত করার জন্য যেসব প্রক্রিয়ার প্রয়োজন হয়, সে কারণে যে খরচগুলো হবে, সেগুলো অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। পরিবহন খরচ, কৃষিজাত পণ্য বা পশু বাজারজাত করার জন্য যে পরিবহন ব্যয় হয়, তা অনুমোদনযোগ্য খরচ। কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশু রক্ষণাবেক্ষণ খরচ, কৃষি যন্ত্রপাতি অথবা কৃষিকাজের উদ্দেশ্যে ব্যবহৃত গবাদি পশু বা পরিবহন কার্যে ব্যবহৃত গবাদি পশু রক্ষণাবেক্ষণজনিত ব্যয়গুলো অনুমোদনযোগ্য খরচ। অর্থাৎ পশু যদি রক্ষণাবেক্ষণ করতে হয়, ঘর লাগবে, ঘর ভাড়া লাগবে, লোক লাগবে, সেগুলো, সেই খরচগুলো মোটাই থেকে বাদ যাবে। করদাতা যদি ভূমি হতে উৎপন্ন কৃষি আয়ের জন্য হিসাবের বই সংরক্ষণ না করে, অর্থাৎ অনেকে হিসাব রাখে, যারা গ্রামের চাষি কৃষক আছে, ওরা একটু কম হিসাব রাখে, তখন তাদেরকে দিতে হবে কিভাবে, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম, সেই ফসল বিলের 60% অনুমোদনযোগ্য খরচ। এতক্ষণ আমরা যা যা বলেছি কোনগুলো অনুমোদনযোগ্য খরচ, একজন দাদা যদি, কৃষক যিনি কৃষিকাজ করেন, তিনি যদি খরচের হিসাব না রাখেন, তাহলে তাকে সব খরচ মিলিয়ে 60% অনুমোদনযোগ্য খরচ হিসাবে মোটায় থেকে বাদ দিতে হবে। বীমার প্রিমিয়াম, কৃষিভূমি হতে উৎপন্ন ফসল এবং গবাদি পশুর জন্য বীমা গ্রহণ করা হলে উক্ত বীমা বাবদ প্রদত্ত প্রিমিয়াম অনুমোদনযোগ্য খরচ হিসাবে গণ্য হবে। অর্থাৎ অনেক সময় ঝড় বৃষ্টি ইত্যাদিতে ফসল নষ্ট হয়ে যায়, আগুন লেগে ফসল নষ্ট হয়ে যায়, তখন যদি সেই ফসলের বীমা করা হয়, যাতে বীমা করলে বিমাকারী, বীমা যারা যেসব প্রতিষ্ঠান মাধ্যমে বীমা করা হয়, সেই বীমা গ্রহণকারী যারা প্রতিষ্ঠান আছে, বীমা কোম্পানি, যেমন তাদেরকে যে প্রিমিয়াম দিতে হয়, সেটাও অনুমোদনযোগ্য খরচ হিসাবে বিবেচিত হবে। সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ খরচ, কৃষিকার্যে ব্যবহৃত সেচ, সেচ মানে পানি সেচে দেওয়া, তাকে সেচ প্রকল্প বলা হচ্ছে। বাঁধের মেরামত খরচ, প্রকল্পেরও মূলধন জাতীয় সম্পত্তির চলতি মেরামত খরচ রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হয়ে অনুমোদনযোগ্য খরচ বলে বিবেচিত হবে। অর্থাৎ একটা বাঁধ যদি দেয়া হয় পানি রক্ষণাবেক্ষণ করার জন্য, সেই পানি দিয়ে সেচ দেয়া হয়, সেগুলো অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। বন্ধকি ঋণের সুদ, ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য কৃষি ভূমি বন্ধক দিয়ে যে ঋণ গ্রহণ করা হয়, উহার সুদ অনুমোদনযোগ্য। অর্থাৎ যদি কেউ তার জমি বন্ধক দেয়, অর্থাৎ আরেকজনের কাছে দিয়ে দেয় টাকার বিনিময়ে, সেই যে টাকা সুদ দিতে হবে, সেটাও অনুমোদনযোগ্য খরচ। সেচ প্রকল্পের অবচয়, কৃষিভূমিতে ব্যবহৃত সেচ কার্যের জন্য ব্যবহৃত পাম্প, সেচ যন্ত্রপাতি বা ভূমির নিরাপত্তার জন্য নির্মাণকৃত বাঁধ, অন্যান্য মূলধন জাতীয় সম্পত্তির অবচয়, প্রতি বছরে অবচয় ধরতে হবে, সেটা অনুমোদনযোগ্য খরচ। উদ্বৃত্ত অবচয়, জের মিলানো অবচয় অনুমোদিত হবে। কৃষি যন্ত্রপাতি আয়বর্ষে বিনষ্ট, ক্ষতিগ্রস্ত বা পরিত্যক্ত হলে
কিছু শর্ত সাপেক্ষে অবচয় হিসাবে বিবেচিত হবে। বীমা কোম্পানি হতে কোনো অর্থ যদি না পাওয়া যায়, যেটা বীমা করা হয় সেই কোম্পানিতে যদি কোনো অর্থ না পাওয়া যায় এবং যন্ত্রপাতির অবচিত মূল্য ভগ্নাবশেষ মূল্যের অধিক হলে সর্বোচ্চ ভগ্নাবশেষ মূল্য পর্যন্ত অবচয়ন হতে হবে। বীমা কোম্পানি হতে ক্ষতিপূরণ পেলে অবচিত মূল্য ও ভগ্নাবশেষ মূল্যের মধ্যে পার্থক্যজনিত ক্ষতি বীমা কোম্পানির নিকট হতে প্রাপ্ত ক্ষতিপূরণ বেশি হলে ওই ক্ষতির পরিমাপ পর্যন্ত অনুমোদনযোগ্য খরচ হবে। কৃষি যন্ত্রপাতি বিক্রয় বা হস্তান্তর জনিত যে ক্ষতিগুলো হয় সম্পূর্ণভাবে কৃষিকার্যে ব্যবহৃত যন্ত্রপাতি সংশ্লিষ্ট আয় বছরে বিক্রয় বা হস্তান্তর করার দরুন ক্ষতি অনুমোদনযোগ্য খরচ। অন্যান্য খরচ কৃষি ভূমি হতে কৃষি আয় অর্জনের উদ্দেশ্যে মুনাফা জাতীয় অন্যান্য খরচ অনুমোদনযোগ্য খরচ, অর্থাৎ কৃষি ভূমি হতে যা মোট লাভ হবে, মোট আয় হবে, সেখান থেকে এই সমস্ত অনুমোদনযোগ্য খরচগুলো বাদ যাবে। কৃষি আয়ের যে বিভিন্ন গবাদি পশুর খামার সহ কিছু আয়ের যে কর হার, সেটা ধরো আমাদেরকে শিখতে হবে, সেটা পার্সেন্টেজ অনুযায়ী। অর্থ আইন 2015-এর মাধ্যমে গবাদি পশুর খামার সহ কিছু আয়ের উপর ব্যক্তি কোম্পানির নির্বিশেষে হ্রাসকৃত হারে কর আরোপের বিধান করা হয়েছে। SRO নং 199 আইন আয়কর 2015 তারিখ 30 জুন 2015 এর মাধ্যমে 1 জুলাই 2015 থেকে অর্জিত খাতের আয়ের উপর হ্রাসকৃত হারে কর আরোপিত হবে। গবাদি পশু, চিংড়ি ও মাছের উৎপাদন, রিলেটেড পোল্ট্রি ফিড উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয়ভাবে উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, অর্থাৎ ব্যাঙও বিক্রি হয়, ব্যাঙ যেখানে উৎপাদন করা হয় সে ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, তুঁত গাছের চাষ, মৌমাছির চাষ, রেশম গুটি পোকা পালনের খামার, ছত্রাক উৎপাদনের খামার, ফুল ও লতা পাতার চাষ। এই খাতগুলো হতে অর্জিত আয়ের উপর ওই যে অধ্যাদেশ 119 SRO আইন আয়কর 2015 কিভাবে মানে কর দেয়া হবে তার একটা পার্সেন্টেজ দেয়া হয়েছে। প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত 3% দিতে হবে ট্যাক্স, পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে 10%, অবশিষ্ট আয়ের উপর দিতে হবে 15% ট্যাক্স দিতে হবে। কৃষিখাতে আয়ের যে চার্ট, এই চার্ট তোমাদেরকে শিখতে হবে। করদাতা, আয় বর্ষ, কর বর্ষ, কৃষিখাতে আয় ধারা, মানে আমার যা যা আসবে কৃষিখাতের ভিতরে সব লিখে সোজা অঙ্ক, সমস্ত আয়গুলো বের করে সেগুলো যোগ করতে হবে, যোগ করে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ যাবে। টাকার ঘর থাকবে 3টা, যোগ বিয়োগ সব কিছু করার জন্য তোমরা চার্টটা আজকে দেখে নিলে হচ্ছে চার্ট। এটা ইংলিশে দেওয়া, যারা ইংলিশ মিডিয়াম পড়ে এই চার্ট তোমরা খাতায় এঁকে নেবে, এঁকে শিখবে, একটু দেখে দেখে ওই চার্ট দেওয়া আছে। কৃষি খাতে মোট আয় নির্ণয়ের যে বিবরণ, এটা বইতে দেওয়া আছে, এটা তোমরা দেখবে 306 পৃষ্ঠায়, 6 পৃষ্ঠায়। এরপরে আমরা অঙ্ক করাবো পরবর্তী ক্লাসে, একটুকু তোমরা পড়ে শিখে নেবে। যখন অঙ্ক করাও তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝে যাবে, কোনো কষ্ট হবে না, বুঝতে পারবে খুব সহজ। তবে কখন পড়ালেখা সহজ হয়? যখন মানুষ অনুশীলন করে, পড়ে। না পড়লে তো সেটা অজানা জিনিসটা যদি আমি না জানি তাহলে তো সেটাই আমার কাছে কঠিন।
যখন আমরা পড়ে ফেলি তখন আর কঠিন হয় না। যখন আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, তখন কিন্তু আমরা ভালোভাবে পড়তে পারি। আজকে এখানে শেষ করছি। তোমাদেরকে অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মহামারী থেকে নিজেদেরকে সুন্দরভাবে রক্ষা করো, নিজেদের দেখাশোনা করো, মা বাবার দেখাশোনা করো, আর নিজেরা সতর্ক থাকো, পড়ালেখা করো। কেমন? অনেক শুভেচ্ছা তোমাদের।